গত ক্লাস ছিল হলো একটা থিওরিক্যাল ক্লাস, যেটাতে আমি ওয়ার্ডপ্রেসের যে ফান্ডামেন্টাল এলিমেন্টগুলো সবকিছু সম্পর্কে আলোচনা করছি। হয়তো ফার্স্ট ব্যাচের যারা আছেন হয়তো ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আগে জানছেন। আজকে হলো আমি একদম লাইভে কিছু একটা পোর্টফোলিও বানানোর চেষ্টা করব। এটার জন্য আমি একটা ডোমেন নিলাম হলো sathibhowmik.com। এটা ডোমেন হোস্টিং নিচে। আচ্ছা, এটার নাম কি মনে আছে? এই ইয়াটার সেকশনটা ডোমেন, আর ডোমেনটা যেখানে রাখা হয় ওটার হোস্টিং। আচ্ছা, এখন একটা ডোমেন হোস্টিং এর এই যেটা আমরা দেখতেছি এই জিনিসটা হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড জিনিসটা হলো কি সবাই দেখবে, যে জিনিসটা বানানোর জন্য মানে সব করা হয়, এটা হলো ফ্রন্ট এন্ড। এখন এই ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা যেই কাজগুলা করব, যেই কাজগুলো আমরা ফ্রন্ট এন্ডে কাস্টমাইজ করব, ওই জিনিসটার নাম হলো ব্যাক এন্ড। এই ব্যাক এন্ডে গিয়ে আমরা সব কিছু কাস্টমাইজ করব অথবা ডেভেলপ করব। আচ্ছা, এখন ব্যাক এন্ডে যাইতে হইলে সাধারণ যে ব্যাক এন্ড জিনিসটা সবার জন্য না, জিনিসটা অবশ্যই লগড। এটার অ্যাক্সেস শুধু তারাই জানবে যাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকবে। আইডি পাসওয়ার্ডটা আমরা কোথায় দিব? আইডি পাসওয়ার্ডের জন্য হলো আমাদের এই যে ইয়াটা ডোমেনটা, ডোমেনের শেষে একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp admin। ডোমেনের শেষে wp admin লিখে আমরা লগ ইন ফর্মে ঢুকবো। এটা সবাই নোট করে নেন। ডোমেইনের শেষে wp admin এইটুক লেখার পরে আমরা একটা ফর্ম, লগ ইন ফর্ম পাবো। এখানে হলো আমরা লগ ইন করবো, লগ ইন করে ব্যাকএন্ডে ঢুকবো। কিন্তু এটা ঢুকার ইয়াটা করে রাখেন যেহেতু এখানে কোনো বাটন থাকবে না। দেখা যাবে /wp admin। হ্যাঁ হ্যাঁ, সব ছোট হাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে একদম সেম এক্সাক্ট এমন ভাবে লিখতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য না, ড্যাশবোর্ডের জন্য একটা লগ ইন করার জন্য। এই যে ড্যাশবোর্ডে তো সবাই ঢুকতে পারবে না, ড্যাশবোর্ডে শুধু তারাই ঢুকতে পারবে যারা ইউজার নেম আর পাসওয়ার্ড জানবে। এখানে হ্যাঁ, এটা হলো লগ ইনের এই আটার লিঙ্কটা মনে রাখতে হবে, কারণ হলো এই যে ওয়েবসাইটের কোনোখানে এমন কোনো বাটন থাকবে না যে বাটন টিপ দিলে আমরা ফর্মের মধ্যে যাব অথবা এই লগ ইন করার জায়গায় যাব। সব সময় ম্যানুয়ালি লেখা আপনার ঢুকতে হবে। ঢোকার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের যারা অলরেডি নেওয়া হয়েছে ডোমেন হোস্টিং ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করা হয়েছে, তারা দেখবেন একটা ওয়ার্ডপ্রেসে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো এমনি আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন। দিয়ে লগ ইন দিলে, লগ ইন দেওয়ার পরে আমি যেই জায়গাটাতে যাইতেছি এই জায়গাটার নাম হলো ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ড হলো আমাদের রুট। আগে হয়তো গত ক্লাসে হয়তো এই প্রত্যেকটা এলিমেন্টের আমি বুঝাইছি, আবার বুঝাই। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের যে মেইন পেজটা, এই পেজটা হলো আমাদের কিছু অ্যাক্সেসেবল, ইজি অ্যাক্সেসেবল জিনিস, যেমন আমাদের পুরা ওয়েবসাইটের মধ্যে কোনো থিমের কোনো আপডেট আছে কিনা, আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট আছে কিনা, আমাদের কোনো প্লাগইনসের কোনো আপডেট আছে কিনা, তারপরে আরও খুঁটিনাটি যেগুলো, যেমন আমাদের সাইটের হেলথ, তারপরে জিটিএম অ্যাড করার পরে জিটিএম এর কন্ডিশন,
তারপরে আমাদের কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট হয়েছে, সব কিছু মানে একটা ইজি অ্যাক্সেসের মধ্যে আমরা সব কিছু একটা দেখতে পারবো। তারপরে সে আসে হলো পোস্ট হলো অ্যাজ ইউজুয়াল ফেসবুক পোস্টের মতো আপনার ছবি, তারপরে টেক্সট অ্যাড করে একদম পোস্ট করতেছেন, যা আপনি ডিসপ্লে করতে পারতেছেন, এরকম আর কি। মিডিয়া হলো আমাদের যত রকমের ছবি, পিডিএফ, ভিডিও আমি ওয়েবসাইটে আপলোড করব, এই সব কিছু আমাদের এই মিডিয়া সেকশনে শো করবে। হ্যাঁ, সব কিছু এভরিথিং মিডিয়াতে যা যা হয় সব কিছু এটা এখানে শো করবে। এটাতে ক্লিক করলে হলো আপনার এই যে এখন হলো আমার একদম নতুন ওয়েবসাইট, মাত্র ইনস্টল করে, এখানে কিচ্ছু নাই, এই জন্য এখানে নো মিডিয়া ফাউন্ড। এখানে কোনো দেখেন আমাদের ওয়েবসাইটটা, এটার মধ্যে কোনো ছবি আছে? কোনো ছবি নেই, এই জন্য এটার মধ্যে এখনো কোনো মিডিয়া নেই। আচ্ছা, পেজেস হলো আলাদা আলাদা, যেমন প্রাইভেসি পলিসি, এটার নামে একটা পেজ আছে, যদি আমি প্রিভিউতে দিই, এই যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে যেটার মধ্যে কিছু টেক্সট আছে। এই পুরাটা একটা পেজ, এটা পুরাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা হলো একটা পেজ। যেমন একটা পেজ থাকে, এটা হলো মেইন পেজ অথবা ফ্রন্ট পেজ, এটা প্রথমে আসে। তারপরে আমি একটা পোস্টের ভিতরে ঢুকলাম, আরেকটা অন্যটাই আসলো, এটা হলো আরেকটা পেজ। এরকম অনেক রকমের পেজ থাকবে যেটা আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমার একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওর সাথে সাথে আমার একটা শপও আছে একই ওয়েবসাইটে, তো আমার দুইটা আলাদা আলাদা পেজের মধ্যে থাকবে, এরকম আর কি। কমেন্টস, অবশ্যই কমেন্ট করার সেকশন আছে। অ্যাপিয়ারেন্স হলো কাস্টমাইজেশনের যেই অপশনটা, এটা পুরোটা হলো অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে। কাস্টমাইজেশন, এডিটর, থিম সব কিছু ম্যানেজমেন্ট করা হয় হলো অ্যাপিয়ারেন্সে। প্লাগইনস হলো সম্পূর্ণ ব্যাকএন্ডের জন্য। ব্যাকএন্ডের এখানে অপশন কম, অপশন যখন বাড়ানো লাগবে, যখন এটা হলো এখন আমার একটা নর্মাল ব্লগ ওয়েবসাইট, এটার মধ্যে আর কিছু নাই। যখন এটা আমি একটা ই-কমার্স ওয়েবসাইটে, একটা যে কোনো রকম একটা ফটোগ্রাফি ওয়েবসাইটে ট্রান্সফার করতে যাব, তখন আমাদের ভিতরের সেটিংস বাড়াইতে হবে। এখানে ই-কমার্সের কোনো অপশন আছে? নাই। কিন্তু এই প্লাগইনস ইনস্টল করার মাধ্যমে আমাদের কিছু এক্সট্রা সেটিং সেট করব, যেগুলো দিয়ে আমরা এটারে ফার্দার কাস্টমাইজেশন করব। ইউজার্স, অনেক রকমের ইউজার্স আছে, যেমন আমি যেটাতে লগ ইন করছি এটা হলো অ্যাডমিনের কাছে সব কিছুর অ্যাক্সেস থাকবে, আরও অনেক থাকবে। মনে করেন আমি একটা ইউজার ক্রিয়েট করছি যার কাছে শুধু পোস্ট আর পেজ অ্যাভেলেবেল থাকবে, সে পোস্ট করতে পারবে, সে পেজ ক্রিয়েট করতে পারবে, আর কিছু করতে পারবে না। তারপরে টুলস হলো সাইটের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেমন ইম্পোর্ট এক্সপোর্ট, ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়া, ইম্পোর্ট করা এক্সপোর্ট করা, পার্সোনাল ডাটা ইম্পোর্ট করা এক্সপোর্ট করা, ইরেজ করা, ফাইল এডিট করা, এইসব কিছু হলো টুলসের। আর সেটিংস হলো সাইটের জেনারেল যত, সাইটের লোকেশন, সাইটের ফিজিক্যাল অ্যাড্রেস, সাইটের ওই কারেন্সি সব কিছু থাকবে হলো সেটিংসে। তো আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের যেহেতু একদম ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইটে কিছুই নাই, তো আমাদের প্রথম কাজ হবে হলো আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে গেলাম, এখানে হলো একটা, দুইটা, তিনটা থিম আছে। হ্যাঁ, তিনটা থিম আছে। এই তিনটা থিম হলো অ্যাক্টিভেট করা, মানে ডাউনলোড করা। এটা হলো আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা করতেছেন, আপনাদের সাইট সম্পর্কে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স হলো সাইটের যে কাস্টমাইজেশন, সাইটের থিম, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এক একটা থিম ইউজ করা হয়। যদি upperscale.com যাই, সেটা খোলা, আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এক এক রকমের থিম ইউজ করা থাকে। এখন এই থিম ইউজ করা, এরপরে থিম কাস্টমাইজ করা, এই থিমের মধ্যে যা আছে যেমন লোগো চেঞ্জ করা,
আর যে বেসিক জিনিসগুলো সবকিছু থাকবে অ্যাপিয়ারেন্সের মধ্যে। অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স বলতে বোঝা হলো এটা দেখতে কেমন প্রদর্শিত হয়, এটা কেমন, মানে আমি কেমন শো করবো, কেমন প্রদর্শন করবো, এই সব কিছু হলো অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে। মানে আমি একদম ফ্রন্ট পেজটা, এই যে এটা হলো একটা অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সটারে আমরা এডিট করবো এই অ্যাপিয়ারেন্স সেক্টরে গিয়ে। এখন অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে 3টা থিম দেখতেছি, কি 2024, 2023 আর একটা 2022 মনে হয়। আচ্ছা, এখন এই ইয়াগুলো হলো বিল্ট ইন থাকবে আমাদের কাছে, মানে এটা আমাদের দিয়েই দিছে, ডাউনলোড করে দিছে, এই যে আমি এটা ইউজ করতে পারি, এবং ওগুলো একদম বেসিক ওয়েবসাইট, একদম বেসিক থিম। কিন্তু আমাদের হলো অন্য কোনো রকমের থিম লাগবে, আমরা এখানে অ্যাড নিউ থিমে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা অনেক রকমের টনস অফ থিম দেখব, অনেক রকমের থিম আছে। এখন এই থিম হলো আবার কয়েক ধরনের আছে, একটা আছে ডাইনামিক থিম আর একটা আছে সিম্পল থিম। এখন ডাইনামিক থিম কি? ডাইনামিক থিম হলো, মনে করেন একটা ওয়েবসাইট, আপনারা যারা ওয়ার্ডপ্রেসের আগে একটু হলেও ইয়া করছেন, ফার্স্ট ব্যাচে যারা একটু হলেও দেখছেন, যদি আপনারা কখনো কোনো থিম আপলোড করে থাকেন তাহলে দেখবেন মোস্ট অফ এন হলো আপনার থিমটা দেখতেছেন একরকম, আপলোড করার পরে হয়ে যাইতেছে আরেক রকম। মানে এটার কোনো আগামাথা নেই যে আমি কি দেখা ইনস্টল করলাম আর কি হয়ে গেল। তখন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, দেখেন তো আমরা কি দেখছি, এটা সুন্দর স্টোর ফ্রন্ট, তাই না? এরকম কিছু একটা দেখে তো আমরা এটাতে ঢুকছি, কিন্তু এটা ইনস্টল করার পরে ঠিক রান করার পরে ঠিক এমন একটা ফেস আমাদের দেবে। এই যে সব কিছু আমাদের ওয়েবসাইটের ইয়াগুলাই এখানে ঠিক এইভাবে আমাদের থিমটা যদি আমি ইনস্টল করে আপলোড করি তাহলে আমাদের ইয়াটা এমন হবে। কারণ কি? কারণ এটা হলো একটা সিম্পল থিম, ডাইনামিক থিম না। এই যে বোঝার জন্য হইলো আপনাদের আগে আমি ডিফারেন্সটা বলি, আগে সিম্পল আর ডাইনামিকের মধ্যে পার্থক্য কি। সিম্পল থিমগুলোর মধ্যে হলো আপনার শুধু একটা গ্রিডিং প্রোভাইড করবে, আপনাকে একটা মানে ম্যানুফ্যাকচার প্রোভাইড করবে। যেমন আপনি এই ইয়াটার মধ্যে সেটিংসে গিয়ে একটা ব্যানার এড করতে পারবেন, এরপরে মানে একদম সেম টু সেম এরকম করতে পারবেন, কিন্তু আপনি এটা করে দিবেন না। এটা হলো একদম ফুললি ম্যানুফ্যাকচার করে দিবে যে আপনার সব কিছু ঠিক আছে। কিন্তু যেমন আমরা একটা দোকান যদি নেই, দোকান যখন ইয়া করা হয়, ডেকোরেশন করা হয়, প্রোডাক্ট ছাড়া দোকানটা কেমন লাগে? অবশ্য প্রোডাক্ট দেওয়ার পরে দোকানটা লাইটিং করার পরে এরপর দোকানটা সুন্দর লাগবে। এরকম সেল আমাদের জাস্ট একটা রুম দিয়ে দিছে, রুম দিয়ে প্রোডাক্ট সাজানোর, তারপর লাইটিং করার জন্য সুইচ সকেট সব কিছু দিয়ে দিছে, জাস্ট আমাদের লাগাইতে হবে এরকম, যেটা মোটামুটি একটা কমপ্লেক্স ব্যাপার হয়ে যায়। মোটামুটি ভালো কমপ্লেক্স হয়, কারণ হলো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি কোথায় গিয়ে আপনি একটা ব্যানার আপলোড করবেন। এই যে দেখেন এখানে একটা ইয়া আছে, একটা সার্চ বার আছে, এখানে সার্চ বার নাই, কোনো উপরের কোনো মেনু নাই, একটা ছবি দিয়ে কোনো কিছু না, কিছুই নাই, এনে সব কিছু ম্যানুয়ালি অ্যাড করতে হবে। এখন এটা তো একটা ঝামেলা হয়ে যায় না যে আমি একটা থিম আপলোড করবো আর সব কিছু ম্যানুয়ালি আপলোড করবো। এখন এই জন্য হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আছি তারা হলো এই ম্যানুয়াল সেক্টরটা স্কিপ করবো, এই ম্যানুয়াল থিমিংটা স্কিপ করবো। যদিও যারা প্রোগ্রামিং করে মানে ওয়েবসাইট ডেভেলপ করে তাদের জন্য এই ইয়াটা হলো একটা বেটার চয়েস, কারণ সব কিছু ম্যানুয়ালি। একজন ক্লায়েন্ট, আমি একজনের ক্লায়েন্টের কাজ করতেছি, তার অবশ্যই একদম এক্সাক্ট থিম পছন্দ হবে না, তার এক্সাক্ট সব কিছু পছন্দ হবে না। তখন তার ইচ্ছা মতো আমার বানাইতে হলে অবশ্যই আমার ম্যানুয়ালে ঢুকতে হবে। তখন যদি আপনি ওয়েব ডেভেলপার হন তখন আপনার একটা ম্যানুয়াল থিমের একটা প্রয়োজন পড়তেছে। কিন্তু আপনি যদি অন্য কোনো সেক্টরে হন যেটাতে আপনার ওয়ার্ডপ্রেস লাগতেছে, তখন আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে হলো অটোমেটিক থিম। অটোমেটিক থিম বলতে হলো
একটু আগে যেমনটাতে ঢুকছিলাম, এই যে যেমন এটা ঠিক যেমন দেখতেছি ভিতরেও সেম একই। এখানে আমাদের সবকিছু এলিমেন্ট প্রোভাইড করতেছে। এখন আমাদের দরকার হলো এটা একটা থিম। আচ্ছা, আমাদের এই যে সাইডের প্রিভিউটা, এই প্রিভিউটা সম্পর্কে আমি বলি। এই প্রিভিউটা হলো আমাদের ওয়েবসাইটে আপলোড করার পর এটা কেমন হবে এটার একটা প্রিভিউ। আমরা যদি এই থিমটা আপলোড করি, যেমন এটা একটা ঝামেলা হয়ে যাবে না যে আমি এই থিমটা ইনস্টল করলাম, রান করলাম, এরপর এটা কেমন দেখাইতেছে না দেখে আমি একটা থিমটাতে ঢুকেই আমি একটা প্রিভিউ দেখতেছি, যেমন এটা সবকিছু এলিমেন্টগুলা, এই মেনুগুলা হলো আমাদের ওয়েবসাইটের যা যা আছে তার মেনু। আমাদের ওয়েবসাইটে কিছুই নেই, এজন্য একদম বেসিক কিছু মেনু এটাতে আছে। এখন আমাদের হলো একটা এক্সট্রা হলো একটা মাল্টি ফাংশনাল থিম। এক্সট্রা একটা থিম এরকম না, এক্সট্রা হলো একটা থিমের কোম্পানি, যেটা মানে এক্সট্রা কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য অথবা আপনাদের জন্য পারফেক্ট সিলেকশন করেছিল এক্সট্রা একটা থিম। কিন্তু এক্সট্রাতে হলো ওরা বিভিন্ন রকমের থিম আপনাদের প্রোভাইড করবে, বিভিন্ন রকমের থিম। এই থিমের ভিতরেও আরো অনেক ধরনের থিম আছে। এজন্য আমি যদি এক্সট্রাতে ঢুকি, না একদম বেসিক সাইট দেখাইতেছে, এটাও না, আমি এখন এটারে ইনস্টল করি। না, এক্সট্রা আলাদা কোনো ওয়েবসাইট না, এক্সট্রা হলো একটা কোম্পানি, জাস্ট হ্যাঁ একটা কোম্পানি যারা বিভিন্ন রকমের থিম প্রোভাইড করে, আলাদা কোনো ওয়েবসাইট না। তারা হ্যাঁ তারা আলাদা সেল করে, কিন্তু তাদের মেইনলি হলো তারা সব কিছু ইনবিল্ট করে। আচ্ছা, এক্সট্রা ইনস্টল করার পরে আমাদের সর্বপ্রথম উপরে দেখবেন একটা পপ আপ আসবে, বিল্ড ইউর ড্রিম সাইট ইন মিনিটস উইথ এআই। এআই এর জমানা, অবশ্যই এআই। আচ্ছা, আমি এখানে গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটস এ ক্লিক করলাম। সে এখন আমাকে ড্যাশবোর্ড থেকে সরাই নিয়ে আসবে। এখন কিন্তু আমি ড্যাশবোর্ডে নাই, ড্যাশবোর্ডে আছি, সাইডে কিছু আছে নাই, এখন আমি ড্যাশবোর্ডে নাই। এখন হলো এক্সট্রা তাদের কোম্পানিভুক্ত একটা পেজের মধ্যে আমার ঢুকাইছে। এখন এখানে দুই রকমের অপশন আছে, এটার ভিতরেও দুই রকমের অপশন আছে। দুই রকমের অপশনের মধ্যে একটা আছে এআই ওয়েবসাইট বিল্ডার, আর একটা আছে হলো ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। এখন আমাদের এআই ওয়েবসাইট বিল্ডারের কোনো দরকার নাই, আমরা হলো টেমপ্লেটের মাধ্যমে যাব। তারপরে আসে হলো পেজ বিল্ডার। এখন পেজ বিল্ডারটা কি? পেজ বিল্ডার হলো, মনে করেন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি কোডিং করি, মনে করেন কোডিং করে আমি নতুন একটা সেক্টর অ্যাড করলাম আমার ফ্রন্ট পেজের মধ্যে। মনে করেন এই যে ফ্রন্ট পেজের মধ্যে আমি কিছু একটা ছবি অ্যাড করব, একটা সেকশন অ্যাড করব, এসব কিছু যদি কোডিং হয় তাহলে তো আমি কোড করে ফেললাম। কিন্তু ম্যানুয়ালি আমি একটা ওয়েবসাইটের মধ্যে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে করব? একটা সাইট বিল্ডার হলো আমার প্রত্যেকটা ওয়েবসাইট এর ফ্রন্ট এন্ড আমি প্রত্যেকটা ম্যানুয়ালি সাজাইতে পারবো। আমরা করছি না, বেসিক ক্যানভা অথবা ফটোশপ এগুলা দেখছি না, ক্যানভা ফটোশপের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে সাজাই। মনে করেন একটা বাটন আনবো, একটা বাটন বিল্ড করব, তো কি করি, একটা শেপ আনি, হয়তো সাইডগুলা সমান থাকলে একটু কার্ভ করি, ভিতরে একটা টেক্সট দিই, এভাবে আমি একটা বাটন ক্রিয়েট করতে পারবো ফটোশপ, ক্যানভা অথবা যে কোনো এরকম গ্রাফিক্যাল সাইটে। তো আমাদের এই হলো সাইট বিল্ডার হলো আমাদের এরকম গ্রাফিক্সের মতো একটা অপশন দিবে যে আমরা একটা বাটন শেপ এড করতে পারবো, এই শেপের সাইড কার্ভ করতে পারবো, তারপরে বাটনের ক্লিক করলে এটা কোথায় যাবে এটা সেট করতে পারবো, বাটনটা কোন কালার হবে এটা সেট করতে পারবো। এই সব কিছু সেট করে আমি এটা আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারতেছি। একটা ছবি, আমাদের একটা ছবি, একটা পিন, যেটা ছবি আপলোড করলাম, এই ছবিটা কোথায় থাকবে, কোন সাইডে থাকবে, কতটুক সাইজ হবে, এটার ব্যাকগ্রাউন্ডে কি রকম থাকবে, সব কিছু অ্যাড করার জন্য
এই গ্রাফিক্সের মতো, আমি গ্রাফিক্স ডিজাইনের মতো একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য যা আমরা ইউজ করব সেটার নাম হবে হলো পেজ বিল্ডার। এখন এই পেজ বিল্ডারের মধ্যে হলো কয়েক রকমের পেজ বিল্ডার অ্যাভেলেবেল আছে। যেমন আমাকে কয়েক রকমের পেজ বিল্ডার সাজেস্ট করছে, ব্লক এডিটর, এলিমেন্টর, তারপর কি ভিভার বিল্ডার। এখন আমাদের যে মেইন যেটা নিয়ে আমরা কাজ করব, যেটা ইজিয়েস্ট এবং মোস্ট ফাংশনাল, এটা হলো এলিমেন্টর। এলিমেন্টর সিলেক্ট করার পরে আমাদের এখানে ভিভার বিল্ডার, ব্লক এডিটর। আচ্ছা, এখানে আমরা দেখবো, এখানে হলো মোটামুটি কিছু টেমপ্লেট দিবে আমাদের। না না, ওটা সিলেক্ট করা লাগবে না, ওটা আমি সিলেক্ট করছি। এখানে হলো দেখেন আমাদের কিছু টেমপ্লেট আছে। এটা কিন্তু কোনো ওয়ার্ডপ্রেসের না, ওয়ার্ডপ্রেসের আন্ডারে না, সে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস থেকে বের করে নিয়ে আসছে। এখন সে তার আন্ডারে কি কি টেমপ্লেট আছে তা দেখাইতেছে আমাদের। এখন আমার সার্চ করলাম পোর্টফোলিও। হ্যাঁ, এটা ব্লক এডিটরের মধ্যে। হ্যাঁ, এলিমেন্টরের হলো ওরা কোনো থিম প্রোভাইড করে না, ওদের এলিমেন্টরের কোনো থিম প্রোভাইডেড নাই। তো আমি ব্লক এডিটরে ঢুকলাম। আচ্ছা, ব্লক এডিটরে আমি পোর্টফোলিও সার্চ করলাম। পোর্টফোলিও সার্চ করার পরে আমার তারা পোর্টফোলিও সেক্টরে কিছু থিম সাজেস্ট করবে। এখন হলো আমার যে কোনো একটা চয়েস করতে হবে। এটাই দেখি। ব্লক এডিটর হলো ওয়ার্ডপ্রেসের নিজস্ব। ব্লক এডিটরের থিম সবচেয়ে বেশি। ব্লক এডিটরের থিম বেশি হওয়ার কারণ হলো যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব, এটার সব কিছু মানে সব ক্ষেত্রে এটার ফ্যাসিলিটি একটু বেশি হয়। যদিও এটা তত বেশি ফাংশনাল না যতটা এলিমেন্টর হয়, কিন্তু এটা হলো এটার অপশন সবচেয়ে বেশি থাকে। যেমন এটা প্রথমে আমারে একটা লোগো এড করতে দিবে, তারপরে একটা ফন্ট সিলেক্ট করতে দিবে, আর আমাদের কালার প্যালেট সম্পর্কে আমাদের ধারণা আছে। ফার্স্ট ব্যাচে সবার থাকার কথা কালার প্যালেট। আচ্ছা, কালার প্যালেট হলো আমাদের যে কোনো একটা ওয়েবসাইট হ্যাঁ, যেহেতু এক্সট্রাতে এলিমেন্টর বেসড কোনো থিম নাই, যদি অ্যাভেলেবেল হয় ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু নাই তাহলে আপনাদের ব্লক এডিটর ইউজ করতে হবে। কি হলো, আচ্ছা, এই ওয়েবসাইটটাতেই দেখি। এই ওয়েবসাইটটাতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ওয়েবসাইটটাতে কি কি কালার আছে। বলেন তো কি কি কালার আছে? প্রথম লোগোটাতে আসি। লোগোটা তো আমাদের আপলোড করা, কালো কমলা দুইটা কালার বেশি। এখন কালো টেক্সটগুলোও কিন্তু কালো, সো এটাও কমন পড়ছে, কালো কমলা। সবুজ মানে টিয়া কালার তিনটা পাইছি। এখন আমি দেখব প্রত্যেকটা জায়গায় এই কালারগুলো, এই তিনটা কালারই এভরি, মানে এই যে নিচের এই লোগো, এটাতেও এই যে সবুজ, কালো, টিয়া, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা কমলা, এটা এই বাটনটা কমলা, তারপরে এই যে ইয়াগুলা সবুজ টিয়া। মানে প্রত্যেকটা সেক্টরে আমরা শুধু এই কালারগুলাই দেখবো, এই যে ইয়াগুলা, তারপরে উপরে ওই যে সিলেক্টেড কালারগুলা,
এই টাকার পরিমাণটা, এটাও একটা কমলা। এটা হলো একটা কালার প্যালেট, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কালার প্যালেট থাকে। এখন এখানে যদি আমি একটা রেইনবো ওয়েবসাইট আপলোড করি, এক একটা এক এক রকম, যেমন এই লোগোটা এরকম, এই লেখাগুলো নীল রকম, এই পিছনের বারটা হলো মনে করেন দিলাম সবুজ রঙের, তারপরে এই লেখাগুলো এটা দিলাম মনে করেন লাল, এটা দিলাম আরেক রকম, তাহলে ওয়েবসাইট অবশ্যই আকর্ষণীয় দেখাবে না। এটারে যদি আমরা ওয়েবসাইট একটা মেনটেন করতে চাই, প্রথমে আমাদের মেনটেন করতে হবে কালার প্যালেট। কালার প্যালেটেরও বিভিন্ন ওয়েবসাইট আছে যারা সাজেস্ট করে যে এই এই কালারগুলো একসাথে বেশি মানাবে। যেমন আমরা এনে দেখতেছি না যে এই পিছনের হালকা কমলা অথবা এই কমলা কালারটার সাথে এই গ্রিনটা মানাইতেছে না, মানাইতেছে, সুন্দর লাগতেছে। কিন্তু এই যে এই আটার সাথে সুন্দর লাগতেছে, এই সাদার উপরে এই কমলা কালারটা সুন্দর লাগতেছে। এখন আমাদের হলো কালার প্যালেট সিলেকশনের মাধ্যমে হলো আমরা ওয়েবসাইটের বেসিক সৌন্দর্যটা বিল্ড করবো, মানে বেসিক অ্যাপিয়ারেন্স ঠিক করব আমরা কালার প্যালেট দিয়ে। আমাদের কালার প্যালেট ঠিক করতে হবে। যেমন আমরা কালার প্যালেট ঠিক করলাম, এখন আমরা এখানে অনেকজনের লোগো আছে অলরেডি, আমাদের বিভিন্ন রকমের লোগো আছে। এখন আমার কালার প্যালেট ঠিক করার আগে আমার লোগো দেখতে হবে। যেমন এই যে লোগোটা, এই লোগোটার মধ্যে আমি এই পুরোটা আপলোড করার আগে আমি আগে দেখছি এই লোগোটা কমলা আর কালো আছে। অবশ্যই আমার একটা কমলা, কালো তো অবশ্যই কমন হবে, কারণ প্রত্যেকটা টেক্সটই হবে কালো। এই জন্য আমাদের কমলা কালারটা এফেক্টিভ হবে এমন একটা কালার প্যালেট অবশ্যই সিলেক্ট করতে হবে। কমলা কালারের সাথে হলো আমাদের এই কমলা আর এই টিয়া কালারের একটা কম্বিনেশন ভালো হয়, এই জন্য এখানে কমলা আর টিয়া কালারের কম্বিনেশনটা ইউজ করা হয়েছে। হ্যাঁ আগে, এখন মনে করেন এই যে এখানে যে আমাদের ডেমো হিসাবে দিছে, এই যে মনে করেন এই যে লোগোটা নীল নীল, এখন আমি কালার প্যালেট দিলাম কি রঙের, সবুজ। এটা মানানসই হইতেছে এটা কিন্তু, মানে যখন আপনারা ওয়েবসাইটের দিনের পর দিন অনেক থিম দেখবেন, অনেক ওয়েবসাইট দেখবেন, তখন আপনারা এগুলো চোখে বাজবে যে আরে একটা সবুজ ওয়েবসাইট, এটার মধ্যে একটা নীল রঙের লোগো। এখন আমি যদি ব্লু বেসড কোনো কিছু একটা দিই, মনে করেন এই যে একটা দিলাম, আইকনগুলা নীল, বাটন নীল, সব কিছু নীল। হ্যাঁ, এখন কিন্তু এই লোগোটার সাথে এটা মানাইতেছে। হ্যাঁ, এখন মনে করেন এই লোগোর জায়গায় আমি আপলোড করবো হলো, তো আপার স্কেলের লোগোটা আছে কি আছে, কোথায় আছে, এটা না তো, এটা না, আচ্ছা আমি এখানে আপার স্কেলের লোগোটা আপলোড করি। এই যে আমাদের লোগোটা আসছে, এটা কিন্তু আমি আমার ওয়েবসাইট আপলোড করে দিই না, এটা হলো জাস্ট আমার ডেমো ইউজ করতে দিছে। এখন এই যে ব্লু, এখন কি ব্লুটা যাইতেছে, যাইতেছে না। এটা হলো কালার প্যালেটের একটা এফেক্টিভ জায়গা। এখন আমার অবশ্যই কালার প্যালেট চেঞ্জ করতে হবে। এখন কালার প্যালেটের সাথে কোনটা যায়, এই যে কমলা আর, এবার যাইতেছে না লোগোটা, এবার কিন্তু লোগোটা মোটামুটি একটা মানানসই হয়েছে। এখন এবার মোটামুটি পুরাটা ওয়েবসাইট, এবার বুঝছেন যে এই কালার প্যালেটটা কতটা এফেক্টিভ একটা ওয়েবসাইট এর জন্য। এখন আমি সেম কালার প্যালেট শুধু লোগোর সাথে আমি মানানসই না করে দিলাম। যদিও আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের প্রত্যেকটা জিনিস মানানসই করে দিতে হবে। যেমন এই যে ছবিটা, যদিও চোখে না বাজে কিন্তু এই ছবিটা কিন্তু মানানসই না, ছবিটা মানানসই না। এই ছবিটার আমাদের হলো এই কমলার মধ্যে, অথবা হয়তো হইতে পারে আমাদের একটা ছবির মধ্যে একটা কমলা ব্যাকগ্রাউন্ড দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়াই একটা ছবি দিলাম, এরকম কিছু একটা হতে পারে। এটা হলো না, ছবির কোয়ালিটির জন্য নয়, ছবির মধ্যে কমলার কোনো ছোঁয়া নাই। যদি দেখেন আপনার এই যে এখানে একটু ছবিগুলা দেখেন, এখানের যে ছবিগুলা ইউজ করছে, ছবিগুলাও প্রত্যেকটা আপনার কালার কম্বিনেশন ঠিক রেখে করছে। দেখেন ছবিগুলা দেখবেন, বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে যারা ভালো ওয়েবসাইট ক্রিয়েট করে দেখবেন, এদের এলিমেন্ট, এই পিছনের তৈরি এলিমেন্ট দেখেন, এখানেও যে ইয়াগুলা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের এই থিমের সাথে রিলেটেড দিছে।
ইনক্লুডিং এই ছবিটা। এই ছবিটা কিন্তু এখানের জন্য একটা বেস্ট ছবি, একবারও কিন্তু মনে হইতেছে যে না এটা মানানসই না। এটা কিন্তু এখানের জন্য একটা মোটামুটি একটা কালার প্যালেটও ঠিক রাখছে, গ্রিন তারপরে ওই কমলা, দুইটা কালার কম্বিনেশন ঠিক রেখে আমাদের ইয়াটা করছে। এই জন্য কি আমাদের ইয়াটা ঠিক রাখতেছে। এখন এটার মধ্যে যদি এমন একটা চার কোনা একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড হতো, এটা সুন্দর লাগতো না। এখন এরকমই আমাদের এই যে ছবিটা, এই ছবিটা যখন, এখন তো আমাদের বেসিক সাইট, এখন আমাদের হলো শুধু টেমপ্লেট দেখতেছি আমরা। এই ছবিটা যখন আমরা এখানে চেঞ্জ করব, তখন এই সব কিছু আমরা মাথায় রেখে চেঞ্জ করতে হবে যে এখানে একটা কালার প্যালেট আছে, এটার একটা বাপমা আছে, যে মনে করেন যারা মিলায় এটা রাখতে হবে। তো কি করতে হবে, কমলা কালো এই সব কিছু একটা কম্বাইন করতে হবে। হইতে পারে কমলা না হইতে পারে, কিন্তু মনে করেন হইতে পারে এখানে যে কোনো রকমের আপনার এফোর্টস দিতে হবে যে আপনার ওয়েবসাইটটা সুন্দর হবে। এমন হইতে পারে যে না আপনি কোনোভাবেই কোনো ছবি, নিজের ছবির মধ্যে কমলা এড করা তো কঠিন, হইতে পারে আপনি একটা কমলা রঙের টি শার্ট পরে ছবি দিলা এখানে আপলোড করছেন, এটাও একটা কালার প্যালেটের অপশন হয় যে আপনি একটা কমলা রঙের টি শার্ট পরে, একটা শার্ট পরে, যে কোনো কিছু একটা পরে আপনি এই ইয়াটা আপলোড করছেন, পিএনজি করে আপলোড করছেন, ওইটাও একটা কালার প্যালেটের মারাত্মক ইয়া হয়। এখন আমরা দেখতেছি কি যে এটার কালার প্যালেটও ঠিক আছে, ওই ইয়ার সাথেও অ্যাভেলেবেল। আমি কন্টিনিউ দিই। পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, ই কমার্স, ডোনেশন, ওগুলো লাগবে না। এখানে হলো ইউর সেলফ সম্পর্কে কিছু ইয়া চাইছে। এখানে যেহেতু সাথী ইয়া দিলাম, এখানে সাথী ভৌমিক মানে ঠিক আছে। ওয়ার্ক ইমেল, আপনার ইমেল আছে না? কি ইমেল বলেন? ভৌমিক 91@gmail.com। I am beginner দিলাম। myself, I understand। এটা হলো পোর্টফোলিওটা সিলেক্ট করার পরে আমি ইয়াটা আবার রান করতেছি, মানে পোর্টফোলিওটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা ইয়া সিলেক্ট করার পরে এখন আমরা হলো এই ইয়াটা, এটা অবশ্য আপনার একবারে অবশ্যই মনে থাকবে না, এটার এই ইয়াটা ভিডিওটা আপনারা হয়তো বারবার দেখলে তারপরে আপনি বুঝবেন যে করতে থেকে। আপনারা যদি এখন ইয়া করেন সব কিছু মনে রাখতে পারবেন, এটা কঠিন হয়ে যাবে। আপনারা দেখেন যে কোন জিনিসটা আপনি থিওরিগুলা বুঝেন, কারণ ভিডিওগুলা আপনি অবশ্যই পাওয়া যাবেন, কোথেকে কোথায় যাওয়া লাগবে ওগুলো বুঝে যাবেন। এই থিওরিগুলা বুঝেন যে কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়। এখন এখানে হলো আমি কিছু বেসিক ডাটা দিছি যেন সে আমার একটা ওয়েবসাইটটা একটা বেসিক ডাটা কিছু পায়। এখন এরা হলো একটা লিমিটেড সময় নেবে, কারণ হলো এরা কিছু প্লাগইনস লাগে। যেমন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার একটা ফর্ম আছে না, ওয়েবসাইটের নিচে একটা ফর্ম থাকে, মনে করেন যে কোনো ওয়েবসাইটের নিচে গেলে দেখবেন কি নিচের দিকে গেলে দেখবেন একটা ফর্ম থাকে, কন্ট্যাক্টের জন্য একটা ফর্ম থাকে, তারপরে এই যে কিছু ছবি থাকে, এই ছবিগুলো কিন্তু আমার থিম থেকে দিছে। ওই যে বললাম ডাইনামিক থিম আমাদের সব কিছু প্রোভাইড করে। আমাদের এই যে ইয়াটা স্ট্রাকচারের সাথে সাথে, মানে আমাদের ম্যানুয়াল থিম তো আমাদের শুধু স্ট্রাকচার প্রোভাইড করে, কিন্তু ডাইনামিক থিম হলো আমাদের প্রত্যেকটা জিনিস প্রোভাইড করবে। হ্যাঁ, আমরা হলো ডাইনামিক থিম নিয়ে কাজ করতেছি, যেহেতু এই যে আমাদের যা যা অটোমেটিক হওয়ার কথা তা হয়ে গেছে। এই সব কিছু আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগায় সব কিছু আপলোড করার কথা, কিন্তু ওরা বেস্ট ইয়াগুলো ওখানে আপলোড করে দিচ্ছে। এখন আমাদের ওয়েবসাইটটা দেখি, এই যে আমাদের ওয়েবসাইটটা এখন এই যে sathibhomik.com, এটার মধ্যে আমাদের এই সব কিছু আপলোড হয়ে গেছে। একটা প্রশ্ন কি যে ওনার তো ডোমেইন আছে, ডোমেইনের শেষে মালয়েশিয়া যে আপলোড তারপর আমাদের ড্যাশবোর্ড আছে, তাহলে আমাদের ডোমেইন আছে, তো এই ক্ষেত্রে ড্যাশবোর্ড কিভাবে আছে? ডোমেইন না থাকলে তো ড্যাশবোর্ড থাকবে না। ডোমেইন লাগবে একটা ডোমেইন, আপনার ডোমেইন না থাকলে আপনি কি কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করার একটা এই যে ইয়াটা, এটার মধ্যে হলো আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারতে সব, কিন্তু যখন আমি একবার লগ ইন করে ফেলবো, মনে করেন একবার লগ ইন করে ফেলছি, তখন দেখবেন কি একটা বার আসবে, এই যে কালো রঙের, এই কালো রঙের বারটা দিয়ে এটা বোঝাবে মেইনলি যে আমাদের লগ ইন করা আছে, লগড ইন আছে। লগ ইন থাকার কারণে এই যে ইয়াটা থাকবে, এটার মধ্যে কাস্টমাইজ, এডিট পেজ সব কিছু থাকবে।
এখন আমি একদম বেসিক পর্যায়ের প্রথমত হলো এই এডিট পেজ সেক্টরটা একটু দেখি যে এডিট পেজ সেক্টর কি আছে। এইটা হলো আপনাদের ব্লক এডিটর। ব্লক এডিটর আমি পেজ বিল্ডার ঠিক করছিলাম না, ব্লক এডিটর দিয়ে করছিলাম না, এটা হলো আমাদের ব্লক এডিটর। এখানে হলো আমাদের এই যে মোটামুটি সবকিছু কিন্তু দেখতেছি এই যে এলএস চেঞ্জ। এখন হলো আমরা একদম গ্রাফিক্সের মতো আমরা ফটোশপ ক্যানভার মতো সবকিছু চেঞ্জ করবো। যেমন হ্যালো আমি এখন এখানে আমি লিখবো হলো আই এম সাথী ভৌমিক ক্লিক করলাম। তারপরে কন্টাক্ট, যদি কন্টাক্টটা ঠিক করি, এখন হলো আমি সবকিছু একদম গ্রাফিক্সের মতো ঠিক করতে পারবো। কন্টাক্টের মধ্যে হলো সাথী ভৌমিক 91 @gmail.com। তারপরে ফোন নাম্বার এটা অ্যাড করে দিতে পারেন। তারপরে অ্যাবাউট মি। এখন দেখবেন কি আপনার প্রত্যেকটা সেক্টর, এই যে দেখেন এইগুলো হলো গ্রিড। এই গ্রিডের মাধ্যমে আপনাদের মনে করেন এই সব কিছু ইয়া করে। যেমন এই গ্রিডটা এখানে আছে, এখানে দুইটা সেক্টর, এই যে পুরাটা হলো একটা সেক্টর, এখানে দুইটা সেক্টরের একটা গ্রিড। এখানে আমাদের আইএমএড ডিজাইন প্রফেশনাল বিউটিফুল ওয়েবসাইটস, এখানে একটা রিড মোড। হ্যাঁ, এখানে সব কিছু আপনি ইন্ডিভিজুয়ালি, যেমন এখানে হোয়াট আই ডু আমার কি আছে, এখানে আপনি মনে করেন বাংলা অব্র কিবোর্ড অন করে এখানে বাংলাতে লিখলেন। তারপরে আপনার কি কি স্কিল আছে এখানে আপনি অ্যাড করলেন। প্রত্যেকটা জিনিস আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি না, এখন প্রত্যেকটা জিনিস হলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আপনি যেইভাবে ক্রিয়েট করবেন সেভাবে আপনি এটা নিয়ে মনে করেন কাস্টমাইজ করতে পারেন। এই যে স্কিল, এটার মধ্যে মনে করেন সাইড আউটার যে কোনো অনেক রকমের কাস্টমাইজেশন থাকবে। যেমন এখানে কি স্কিলস জাভাস্ক্রিপ্ট 85%, এটাতে কি বোঝায়? এটাতে বোঝায় হলো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার 85% নলেজ আছে। এখন মনে করেন আপনার নলেজ কম আছে, এখন এখানে এন্ডিং নাম্বারের মধ্যে আপনি দিলেন হলো আমার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে 40% ধারণা আছে। এই যে এখানে প্রত্যেকটা জিনিস আপনি সিলেক্ট করবেন, ইয়াটা সিলেক্ট করছেন। এখানে আমি মনে করেন এক্সপিরিয়েন্স ইয়াটা চেঞ্জ করলাম, কিন্তু এখানে হলো এটার সাইজ, এটার আমি চাইলে এক্সপিরিয়েন্সটা চাইলে বোল্ড করে দিলাম, বোল্ড উঠাই দিলাম। এই সব কিছু হলো আপনার ইয়াতে একদম সম্পূর্ণ ওয়ার্ডের মতো আপনার কাজ। এটার স্টাইল, এটার কি কালার হবে, এটার কি লিঙ্ক, এটার মধ্যে টিপ দিলে কোথায় যাবে, লিঙ্ক হাইলাইট সব কিছু এখানে থাকবে। এরপরে আপনার মেইনলি হলো আপনার কালার গ্রেডিং ঠিক রেখে আপনি ছবি আপলোড করতে পারবেন। এখানে পোর্টফোলিও মানে হলো এই যে এই ওয়েবসাইটগুলো যেহেতু ডালো, এটা কিন্তু একটা ওয়েব ডিজাইনারের, ওয়েব ডেভেলপার ইয়াটা। তো এখানে পোর্টফোলিওর মধ্যে ছবি দিছে যে সে কি কি ওয়েবসাইট বানাইছে। এখানে আপনারা চাইলে ছবি দিতে পারেন, এই ছবি মুছা ফেলতে পারেন, যে কোনো ইয়া করতে করে। এই যে যেমন এখানে চেঞ্জ ইমেজের অপশন আছে। এখানে মনে করেন আপনার মোটামুটি প্রত্যেকটা অপশন ওয়ার্ডের মতো পেয়ে যাবেন, যেগুলা একদম খুলে এক্সপ্লেন করার দরকার নেই। আপনারা অবশ্যই এটা ঢুকলে আপনি বুঝা ফেলবেন, কারণ সবকিছু একদম ইজি অ্যাক্সেসিবল। ছবি আপলোডের ক্ষেত্রে হলো আপনাদের জেপিজি পিএনজি সম্পর্কে আইডিয়া আছে? সবাই জেপিজি পিএনজি চিনি? জেপিজি পিএনজি হলো মনে করেন আমাদের একটু আগে একটা লোগো, এই যে লোগোটা আছে না, এই লোগোটা হলো আমাদের একটা পিএনজি লোগো। হ্যাঁ, এটার দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু নাই। এই যে ইয়ের যে মাঝখানের এই ছিদ্রটা হলো খালি, কিচ্ছুই নাই। এটার মধ্যে সাদা পিছনে এমন না, এটার পিছনে কিচ্ছু নাই। এই যে দেখেন এটা যেটার পিছনে এটার কালারই ইয়া করতেছে, কিন্তু এই যে ছবিটা, তবে এটাও পিএনজি ধরা যায়, কারণ এটার সাইডে দিয়া এই যে এটার যে ইয়াগুলা, মানে এটা কিন্তু কোনো স্কোয়ার ছবি না, স্কোয়ার তবে রেক্টেঙ্গুলার, এটা কোনো বর্ডার নাই, এটা একদম ফ্রি একটা ছবি। কিন্তু আমরা যদি এই যে যেমন এই যে ছবিগুলা, এগুলো হলো জেপিজি ছবি, একদম কোনো ইয়া নাই,
একদম নর্মাল জেপিজি ছবি। কিন্তু ইনফ্যাক্ট আমাদের এই ছবিটা যে এটাও একটা পিএনজি ছবি। কারণ কি? কারণ হলো আমাদের একটা ছবি, আমরা নর্মাল একটা ছবি তুললে অথবা যখন দেখি তখন ছবিটা কি গোল থাকে? গোল থাকে না। এখানে এটাও একটা পিএনজি, কারণ হলো এটার একটা চারকোনা ছবিকে কেটে গোল করে সাইডের এই সাইডগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এজন্য এটা একটা পিএনজি ছবি। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই ইয়াগুলো ব্যবহার করব, প্রথমে উপরে পোর্টফোলিওর মধ্যে নিজের ছবি ব্যবহার করব, তখন নিজের ছবির ক্ষেত্রে পিএনজি ছবি ব্যবহার করব। যেমন আমি মনে হয় ইয়ারটা দেখছি, রাহাত ভাইয়েরটা দেখছি, এই যে সে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে তার একটা পিএনজি ছবি ব্যবহার করছে। এটা কিন্তু একটা পিএনজি ইমেজ, বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু নাই। এখন এই সেম জায়গার মধ্যে এতটুকু যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু সুন্দর লাগতো। এই যে একটা গোল একটা ডিজাইনের উপরে এই ছবিটা, এটা একটা মোটামুটি একটা এফেক্টিভ লুক আসে, অ্যাপিয়ারেন্সটা ভালো আসে। কিন্তু যখন আমাদের এই ছবিটার মধ্যে মনে করেন একটা কালো রঙের এত বড় একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন এই ছবিটা এই জায়গাটার মধ্যে সুন্দর লাগবে না। এই জন্য পোর্টফোলিওর উপরের ফ্রন্ট ইমেজের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো পিএনজি ইমেজ ট্রাই করতে। পিএনজি ইমেজ করার জন্য যারা পারেন, এখানে হয়তো কেউ ক্যানভা সম্পর্কে আইডিয়া আছে, তারা করতে পারেন, অথবা যাদের পিএনজি ইমেজ নাই, যেমন এই সাথী ভৌমিক, এই যে আপনি হয়তো রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কোনো একটা ছবি দিয়ে বলতে পারেন যে আমার এই ছবির একটা পিএনজি ইমেজ জেনারেট করে দেওয়ার জন্য, তখন আপনি এটা এখানে ভালো মতো ব্যবহার করতে পারতেছেন। অবশ্যই পিএনজি ইমেজ করার ক্ষেত্রে, তারপর ছবির সব রকমের কালারের ক্ষেত্রে আপনার ড্রেসিং কালার সব কিছুর মধ্যে অবশ্যই কালার গ্রেডিং মাথায় রাখতে হবে, কালার গ্রেডিং মাথায় রাখতেই হবে। নাহলে আপনার ওয়েবসাইট হবে ঠিকই, কিন্তু এটার যেই অ্যাপিয়ারেন্স আপনার সুন্দর হবে না। আচ্ছা, এখন মনে করেন এই প্রত্যেকটা সেক্টর নিচ পর্যন্ত এগুলো হলো ইমেজের বডি, মানে আমার এই পুরো পেজটার একটা বডি। এর নাম হোম, হ্যালো মাই নেম এর সাথে ভৌমিক, ওয়েব ডেভেলপার। এখানে আমি চাইলে ওয়েব ডেভেলপারের জায়গায় দিব হলো ডিজিটাল মার্কেটার, মার্কেটিং স্পেশালিস্ট বানানো হয়েছে? না, স্পেশালিস্ট তো বলেছে, স্পেশালিস্ট একই তো। এখানে মনে করেন চাইলে এখানে একটা গ্যাপ দিয়ে দিলাম, একটু ডিস্টেন্স করে দিলাম, নিচে দিয়ে দিলাম, অথবা নিচে না দিতে চাইলে আমরা এখানেই, যেহেতু টেক্সট অনেক বড় লাগতেছে, টেক্সটটা একটু ছোট করে দিলাম। কারণ টেক্সট ছোট করার জন্য কোথায় যাব? টাইটেল, তো জেনারেল কন্টেন্ট সেপারেটর, প্রিফিক্স, টাইটেল, এর মধ্যে আপনার ইয়ার মতো ওয়ার্ডের মতো কন্ট্রোল জেডও কাজ করবে। এটাতে ডুপ্লিকেট আল্লাহ, এডিটর HTML দিলে তো সমস্যা। এখানে এডিটের সেকশনটা ব্লক চ্যানেল কন্টেন্ট স্টাইলিং সেপারেটেড ডেসক্রিপশন কালার টাইপোগ্রাফি ফন্ট সাইজ
পাওয়া গেল। তাহলে কি স্টাইলের মধ্যে এই টাইপোগ্রাফির মধ্যে থাকবে। হ্যাঁ, এগুলো অবশ্যই একটু গবেষণা না করলে খুঁজে পাবেন না। এখানের মধ্যে কি থাকবে, ফন্ট ফ্যামিলি থাকবে। ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে, এরিয়াল মনে হয় দেওয়া আছে। এখানে আপনার ইচ্ছা মতো কনসেন্স বিভিন্ন রকমের ফন্ট ইউজ করবেন, অনেক রকমের ফন্ট ইউজ করবেন ইয়াতে, কিন্তু অবশ্যই সামঞ্জস্যতা রাখবেন। যেমন এই যে ইমেলের জন্য এই ফন্টটা ঠিক নেই, এটা আপনি চেঞ্জ করে নেবেন। মনে করেন স্টাইলে গেলেন, আইকন স্পেসিং সিলেক্ট না, সিলেক্ট তো করা লাগার কথা না। জেনারেল নাকি লেভেল, আচ্ছা লেভেলে না থাকার কথা। কালার আল্লাহ ইয়া কই হোভার লেভেল, হোভারও নিয়েছে। আচ্ছা হোভার দিয়ে দিয়ে একটা কমলা রঙের হোভার কি চিনেন আপনারা? হ্যাঁ, আপনার তো চিনার কথা, বলেন তো হোভার কি? যেমন দেখেন এখানে হলো লেভেলের মধ্যে আমি এই টেক্সটার, এই ইমেলটার কালার কি দিছি, কালো। এটা কি কালো লাগতেছে না দেখতে? এখন হোভারের মধ্যে গিয়ে আমি একটা কমলা কালার দিলাম। এখন আমি এই মাউসের পয়েন্টারটা যখন এটার উপরে নেব, এটা কমলা হয়ে যাবে। এটার নাম হলো হোভার। ডেভেলপমেন্টে হোভার একটা মারাত্মক জায়গা। আচ্ছা, তাহলে এটা টাইপোগ্রাফি পাইলাম না না? আচ্ছা, টাইপোগ্রাফি কি পুরোটার একসাথে? আমি যদি পুরোটা সিলেক্ট করি স্টাইলে, হ্যাঁ এটা তো মনে হয় টাইপোগ্রাফি না? ছোটো দিলাম। সাইজ, বর্ডার, আইকন, লেভেল, লেভেলের মধ্যে যে টাইপোগ্রাফি পাইলাম। টাইপোগ্রাফি কি দেব, ফন্ট সাইজে মনে করেন দিলাম এতটুকু না, একটু বড় করে দিলাম। ফন্ট ফ্যামিলির মধ্যে আমাদের দেখলাম কোনটা যায় না, টাইমস নিউ রোমান কলকাতা, কি ফন্ট, ডিফল্ট ফন্ট কোনটা? আচ্ছা, এরিয়ালটাই মনে করেন ইউজ করলাম। এভাবে মনে করেন আপনার প্রত্যেকটা, হয়তো এগুলো একটু ভিতরে থাকবে অথবা আপনার সেকশনটা বের করতে একটু ইয়ে হবে, কিন্তু সবকিছু একই। মনে করেন এই আর সবকিছু একই রকম থাকবে। এই যে ছবিটা, এখন ছবিটার মধ্যে যদি আমি ক্লিক করি, ছবিটা এই যে ছবি, এখানে চেঞ্জ ইমেজ দিলাম, আপলোড, এই ফাইল সিলেক্টরটা মনে রাখবেন। চেঞ্জ ইমেজ দিলে এই মিডিয়া লাইব্রেরিতে থাকতে পারে, দেখা মনে করে না যে নাই। এখানে আপলোড ফাইলসের একটা অপশন থাকবে, এখান থেকে আপনি হলো আপলোড করবেন। রাত ভাই কোনো পিএনজি ইমেজ আছে? কোনো মানুষের ডাউনলোড জ্যাকেটে না পাইলাম নাই না, ফটোস থাকতে পারে। আর এটাতে করতে থাকবো, এটাতে তো আপনার কক্সবাজারের ছবি। আপনারটা কই? পিকচার্স রাহাত, আসি তো, সেটা ওপেন দিয়ে দিলাম। কোয়েম্বির এটা, আল্লাহ 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 জানি এটা কোয়েম্বি দিয়ে বানাইছেন তো। 213 KB তাহলে অবস্থা গেল।
আপলোড করে আপনারা ইয়ে করতে পারেন। রাজবের নেট নাই, আপনারটা কি রাহাত? নেট সমস্যা ছিল। আচ্ছা, এখানে একটা প্রিভিউ দেখা দিয়েছে। সাইজ অবশ্যই বেশি বড় সাইজ ইউজ করবেন না ছবির ক্ষেত্রে। এটা মোটামুটি একটা ভালো ইয়েতে আসছে। জেনারেল এখানে উইথ হাইট ওগুলো কন্ট্রোল করা যাবে। এটা একটা স্কোয়ার ইমেজ হিসাবে আপলোড হয়েছে। স্কোয়ার ইমেজ ছোট বড় করা যাবে। তো সাথী ভূমিকার সাথে রাত বেঁধে বানাইতেছে না। আচ্ছা, সব কিছু একটা সেভ করি। সেভ করার পরে মেইন পেজটার একবার দেখি। সব কিছু কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। এটা হলো একটা পেজ বিল্ডারের কাজ। পেজ বিল্ডার হলো আপনার ছবিটা একটা একদম আপনার পুরাটা ওয়েবসাইট একদম একটা গ্রাফিক্স ডিজাইনের মতো আপনার ওয়েবসাইটে ইয়ে করবেন। এই যে আপনার কিন্তু দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস হলো কাস্টমাইজ। এইটাও এই একই জায়গার মধ্যে থাকবো, এটা নেই কোথাও থাকবো। পেজ এই যে মনে করেন এটা সিলেক্ট করলেন, এটা এই জায়গায় আছে। এইটা এই যে বললাম প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা। এই যে কন্টেন্টটা সিলেক্ট করলেন, এই কন্টেন্টের কি কি এখানে কি এই যে দেখেন এখানে টাইপ আছে, একটা কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, সলিড কালার আছে, ছবি আছে, ভিডিও আছে। আপনি টেলিভিশনে ভিডিও দিতে পারেন, ভিডিও দিয়ে একটা সেভ করে দিলেন। মনে করেন এনে মোটামুটি সব কিছুই ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারেন। মনে করেন আপনার কি কি প্রজেক্ট আছে, পোর্টফোলিও গ্যালারি মানে হলো আপনি পর্যন্ত কি কি কাজ করছেন এই সব কিছু ম্যানেজ করার জন্য। এই সব কিছু ছবি আপনি এখানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে নতুন একটা সেক্টর আলাদা করে ক্রিয়েট করে তারপর ওইটার মধ্যে আপনি নতুন কোনো ডিটেলস চাইলে দিতে পারবেন। এটা হলো আপনার মনে করেন বেসিক পর্যায়ে যেই ওয়েব ডেভেলপমেন্টের যেমন আপনার একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আর কি লাগতেছে, মনে করেন একটা ওয়েবসাইটের মধ্যে আপনার এই ছবি, এই লেখা, ফন্ট, কালার প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জ করতে পারতেছেন এবং খুবই ইজিলি পারতেছেন। এখন আপনার ওইটাতে কিভাবে ঢুকবেন, মনে করেন আমি ড্যাশবোর্ডে গেলাম, এই যে হোম, এই যে পেজেসের মধ্যে গেলে দেখবেন কি আমার কয়েকটা পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, পোর্টফোলিও পেজ আছে, হোম পেজ। তার মধ্যে এই যে ফ্রন্ট পেজ যেটাতে থাকবে, এই ফ্রন্ট পেজ মানে হলো এটা হলো আমাদের মেইন পেজ যেটা আমরা শো করতেছি। এটা তখন আমরা এডিট করছি। এখন চাইলে আপনারা নতুন একটা পেজ ক্রিয়েট করে ওইটাও আবার এডিট করে নতুন একটা, যেমন আপনার একটা পেজ ক্রিয়েট করবেন যেটার মধ্যে শুধু আপনার ডিটেলস থাকবে যে আপনার কি কি করেন, আপনার বাসা কোথায়, আপনার গুগল ম্যাপস, আপনার লোকেশন কোথায়, এই সব কিছু প্রোভাইড করবেন। তখন মনে করেন আপনি নতুন একটা পেজ করলেন অথবা কন্ট্যাক্ট নামে পেজের মধ্যে এটার মধ্যে এডিটে ঢুকলেন। এডিটে ঢুকলে এই যে এটারও আপনি সেম ভাবে কাস্টমাইজ করে সব কিছু করতে পারতেছেন। এই জিনিসটার হলো আমাদের এই HTML, এটা হলো ওয়েবসাইট বিল্ডার। হ্যাঁ, পেজ বিল্ডার যেটা, এই পেজ বিল্ডারের মাধ্যমে আমাদের প্রতিটা জিনিস খুবই ইজি হয়ে যায়। মানে ওয়ার্ডপ্রেসের জিনিসটা সবচেয়ে ইজি হয়েছে ইয়ার মাধ্যমে। আপনারা একটা টেমপ্লেট ইউজ করলেন আর একটা পেজ বিল্ডার ইউজ করলেন। বেসিক পর্যায়ে আপনার যদি তেমন ফাংশনালিটি প্রয়োজন না হয় তাহলে আপনার HTML ব্লকস হলো বেটার অপশন, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস নিজে প্রোভাইড করে। এই জিনিসটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব। তো আপনারা এইটা হলো আপনাদের মোটামুটি আজকের ক্লাসের যে টপিক, যে আপনারা একটা কিভাবে একটা পোর্টফোলিও
আপনারা হয়তো সবার মনে থাকার কথাও না, আপনারা ইয়াটা ভিডিওটা হয়তো রিডিট করে দেখতে পারবেন। ইয়াতে আপনারা সব কিছু এই ইয়াগুলা করবেন যে আপনি কিভাবে একটা পোর্টফোলিও একদম প্লেন একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এটা নিজের ইয়ার মতো কাস্টমাইজ করবেন, নিজের ছবি আপলোড করবেন এবং সব কিছু করবেন হলো কালার গ্রেডিং ঠিক রেখে। কালার গ্রেডিংটা নিয়ে মোটামুটি আমাদের অনেককে গবেষণা করতে হবে, যদি আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে মোটামুটি একটু মনোযোগ দেন। সব কিছু হলো কালার গ্রেডিংয়ের উপরে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে হলো আমাদের যাদের ডোমেন দেওয়া হয়েছে তাদের দেওয়া হয়েছে না, একটা প্রত্যেককে কিন্তু 2টা করে ডোমেন দেওয়া হবে, একটা হলো পোর্টফোলিওর জন্য, একটা হলো শপের জন্য। আগামী ক্লাসে হলো আমি দেখাবো এই সেম ইয়াগুলা কিভাবে আমি মাধ্যমে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি কিভাবে একটা শপ ক্রিয়েট করবো, ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো। হ্যাঁ, আমাদের এই দুইটা জিনিসই আমাদের হলো ডিজিটাল মার্কেটিংয়ে লাগবে। একটা হলো আপনার কীভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন, যেটা আপনার সবচেয়ে বেশি লাগবে। আপনার যে কোনো জায়গায় অনলাইনে, ফাইবারে, অফলাইনেও, ঢাকার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, আপনার মুখে জিজ্ঞেস করবেন না যে আপনি কী করেন, কি আপনার পোর্টফোলিও দেন। আর আপনার পোর্টফোলিও মনে করেন আজকে একটা কাজ করছেন, এটা আপনার পোর্টফোলিওর মধ্যে আপনি অ্যাড করে রাখবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, আমি এত সাল থেকে এত সাল আমি এটার মধ্যে অ্যাটাচ ছিলাম, আমার কাছে এই ডিগ্রি আছে, আমার কাছে এই প্রজেক্ট, আমি এই প্রজেক্ট কমপ্লিট করছি, এই হলো প্রজেক্টের ডিটেলস। এই সব কিছু পোর্টফোলিওতে অ্যাড করবেন, তখন হলো আপনার একটা পোর্টফোলিওটা ফাইনালাইজ হবে। তখন যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে বুঝবে যে হ্যাঁ আপনার কাজটা দেওয়া যাবে কিনা। এটা হলো পোর্টফোলিওর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো শপ, ই কমার্স ওয়েবসাইট অবশ্যই ফার্স্ট বেচেনার অবশ্যই জানেন ই কমার্স ওয়েবসাইট কেন লাগে একটা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। ই কমার্স ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একদম মোটামুটি কম্পালসারি। আপনি একটা অ্যাড রান করবেন, যে কোনো কিছু করার জন্য ই কমার্স সাইট কম্পালসারি। এই জন্য মনে করেন এমন হইতেও পারে যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে ওয়েবসাইটটা করাইলো না, আপনারা বলে নাই যে আমার ওয়েবসাইটটা করে এটা রান করে দেন, আপনারা শুধু ফেসবুক পেজ দিয়ে বললো যে হ্যাঁ আমার এটা অ্যাড রান করে দেন, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিল। এখন এই একই ওয়েবসাইটের মধ্যে আপনি যখন ওয়েবসাইটে কিছু বুঝবেন না, তখন আপনার এই ওয়েবসাইটের মধ্যে জিটিএম কোড বসায় ওয়েবসাইটের জিনিসপত্র সার্ভার ট্র্যাক করা, তারপরে সবকিছু ট্র্যাক করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য হলেও আপনার মনে করেন আপনাকে না বানাইলেও আপনি নিজের জন্য সেলফ ডেভেলপমেন্ট অথবা নিজের একটা করার জন্য হলে এই জিনিসটা লাগতেছে। এটা হলো আজকের ক্লাস এখানে শেষ করি। আর কাল জি নিজের নামে যে ডোমেইন, যে ওয়েবসাইট আমরা তৈরি করব, আরেকটা হচ্ছে শপ, দুইটা কি ইন্ডিভিজুয়াল নাকি একটা আমরা? দুইটা ইন্ডিভিজুয়াল না। প্রথমত হলো এই দুইটা হলো ডিপেন্ড করে আমরা ডোমেন সম্পর্কে জানছি না, ডোমেনের মধ্যেও আরো একটা ক্রাইটেরিয়া আছে। ডোমেনের মধ্যে একটা সাবডোমেন নামে একটা অপশন আছে। সাবডোমেন হলো মনে করেন আপনার যেমন এই যে এটা একটা ডোমেন rahat.com। সাবডোমেন হলো আপনার একটা সেকশন থাকে যেখানে আপনি shop.rahat.com নামে একটা করতে পারবেন। 3টা নাকি 4টা হলো একটা লিমিট থাকে, এই লিমিটে আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে। যেমন এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা আছে ডোমেন আছে, এই ডোমেনের মাধ্যমে আমি 3-4টা সাবডোমেন যেমন shop.rahat.com, তারপরে মনে করেন contact.rahat.com, আমি 4টা ক্রিয়েট করতে পারবো ফ্রিতে, যেটা আমি একদম সেম এটার মতোই ফাংশনাল হবে। এটাতে এটা কিভাবে করবো বলতে গেলে একটু জটিল। আপনারা যদি বলেন তাহলে আমি ক্রিয়েট করে দিতে পারবো, অথবা cPanel অ্যাক্সেস যার কাছে আছে সে ক্রিয়েট করে দিতে পারবে। কিন্তু আপনারা যদি cPanel ঢুকেন, cPanelটা হলো একটা মেইন পেজ। cPanel সম্পর্কে মনে হয় আপনার একটা ধারণা দিছি, cPanel এর মধ্যে সবকিছুই এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যে ড্যাশবোর্ড ম্যানেজ করার জন্য আরেকটা ড্যাশবোর্ড আছে, ওইটার নাম হলো cPanel, যেটার মধ্যে মনে করেন সবকিছু থাকে। এখন ওই জিনিসটা হলো কি, মনে করেন যে ওয়ার্ডপ্রেস সাইটটা আপনি একটা জিনিস, একটা ছবি করে ফেললেন, একটা ছবিটা মনে করেন চলে গেল, কিন্তু আপনি যদি cPanel এর মধ্যে কোনো ভুলভাল করে ফেলেন তাহলে আপনার পুরো ওয়েবসাইটে চলে যাবে। cPanel এর কোনো এতই সেন্সিটিভ যে মনে করেন একটা কোনো কিছু সেটিংস নড়াচড়া হলো আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। সাবডোমেন অবশ্যই তৈরি করতে পারবেন, আপনারা হয়তো হয় কন্ট্যাক্ট করবেন, না হলে যদি ইয়াতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের যা সাবডোমেন লাগবে সব কিছু আগে থেকে ক্রিয়েট করে দেওয়া হবে।
কিন্তু সি প্যানেলটা হলো কি সেন্সিটিভ, এই জন্য সি প্যানেলটা সবাই প্রোভাইড করা হয় না সাধারণত। প্রোভাইড করা যাবে যেহেতু আপনার প্রত্যেকের আলাদা আলাদা সি প্যানেল আছে, প্রত্যেকে আলাদা আলাদা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকেরই সি প্যানেল আছে। কিন্তু সি প্যানেলটার মধ্যে যদি আপনি মনে করেন, যেমন আমি আমার প্রথম যে ডোমেন হোস্টিং, এই ডোমেন হোস্টিং আমাদের সি প্যানেলে পিএইচপির ভার্সন চেঞ্জ করতে থেকে আমার ডোমেন হোস্টিং শেষ। এটা আর কোনোভাবে ঠিক করা গেছে না, এটা কয়েকবার হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করার পরে ওটা ইয়া করা গেছে না। এটা মোটামুটি এই জন্য আমি ইয়া করি, এটা অনেক সেন্সিটিভ। এটা হলো আপনার মনে করেন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের প্রত্যেকটা জিনিস আপনারা যারা কাছে এখন আছে তারা এগুলা নিয়ে গবেষণা করবেন। আপনার কোনো রিস্ক নাই, কোনো কিছু ঝামেলা হলে মনে করেন আপনার একটা ছবি চলে গেছে, আপনার পুরো পেজ সাদা হয়ে গেছে, সবকিছু আমি ঠিক করে দিতে পারবো। কিন্তু আপনার সি প্যানেলে কিছু হইলে এটা আমারও আওতার বাইরে হয়ে যাবে। এই জন্য হলো আপনাদের মনে করেন ডোমেন লাগবে, মনে করেন আপনার সাবডোমেন লাগবে, মনে করেন আপনি একটা প্রথমত দুইটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, একটা হলো আপনার সাথী ভৌমিক নামে .com আর এটা হলো সব . এরপরে মনে করেন আপনি একটা সাধারণত আপনার সবাই যাদের একটু এক্সপেরিমেন্ট করবেন ওয়ার্ডপ্রেস নিয়ে, বিভিন্ন থিম ইনস্টল করে এক্সপেরিমেন্ট করবেন, তারা কন্ট্যাক্ট করবেন সব আর মেন, এই দুইটা ছাড়া আপনাদের হয়তো আরেকটা ইয়া ক্রিয়েট করে সাবডোমেন ক্রিয়েট করে দেওয়া হবে, ওইটার মধ্যে করবেন। মেন পেজের মধ্যে পারতপক্ষে আপনারা বেশিটা ইয়া করবেন না। সেকেন্ড ওই থার্ড পেজের মধ্যে মনে করেন কোনো সমস্যা হলো আমার বললেন, আমি ঠিক করে দিলাম, আবার ইয়া করলাম। কিন্তু এই দুটা জিনিস এগুলো হলো মেন, এগুলা জিনিস খুবই কেয়ারফুলি মেনটেন করবেন। আচ্ছা, আজকে ওয়ালাইকুম আসসালাম। একটা ডোমেনের আন্ডারে একটা থাকবে এরকম না, আপনার একটা সি প্যানেল হলো মনে করেন আপনার হোস্টিং ম্যানেজমেন্ট করার জন্য সি প্যানেলের মধ্যে একটা ফাইল ম্যানেজার থাকে। মনে করেন এই যে একটা ফাইল ম্যানেজার, এমন ফাইল ম্যানেজার বলে না, সি প্যানেলের মধ্যে আপনার হোস্টিং এর যে 10 GB, এই 10 GB ফাইল ম্যানেজারের মতো ইয়া করা যায়। মনে করেন সব ফাইল, আপনার কি কি ফাইল আছে এরকম সবকিছু ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে। এজন্য মনে করেন আপনার সি প্যানেলের মধ্যে ক্রাইটেরিয়া আছে। মনে করেন আমি 10 GB সি প্যানেল নিলাম, এটা একরকম, আমি 100 GB সি প্যানেল নিলাম, ওইটা একরকম। ওইটার মধ্যে 100 GB যেটা, এটার মধ্যে মনে করেন আমি 10টা 15টা 20টা পর্যন্ত ডোমেইন একই সি প্যানেলে রাখতে পারবো, একই ফাইল ম্যানেজারের মধ্যে। হ্যাঁ, এগুলো হলো লিমিটেশনের উপরে, যে আপনার কয়টা ইয়া করবেন, এটা হলো আপনার লিমিটেশনের উপরে, আপনার পেমেন্টের উপরে। তখন এটা যেমন আপনাদেরটা হলো মোটামুটি মনে হয় 2500 টাকা দিয়ে করা, এটা হলো 10 GB, আপনারা 3টা ডোমেন অ্যাড করতে পারবেন। যদিও আপনার যারা কোনোটার মধ্যে সেকেন্ড ডোমেন করা হয়নি, এটা একদম মানে যারা এরকম বড় ইয়া করে বেশিরভাগ করা হয় কি, মনে করেন আমি একটা 20 GB একটা ডোমেন নিলাম, 20 GB ডোমেনের মধ্যে আমি মনে করেন ডোমেন নিলাম হলো 10টা, তাহলে আমি একটা 20 GB ডোমেনের মধ্যে ডোমেন নিতে আপনার সবার খরচ হবে হলো মনে করেন বেশি হলে 1000 টাকা 1500 টাকা। কিন্তু এটা আপনাদের অবশ্যই সাজেস্ট করবো না, কারণ এটার মধ্যে অনেক রকমের সমস্যা হয়। সবারগুলো একই সার্ভারে থাকলে মনে করেন সার্ভার তো হোস্টিং সার্ভার তো একটা, তখন করে কি যে আপনারা যখন ট্রাফিক আসে ওয়েবসাইটের মধ্যে, তখন এই 10টা ওয়েবসাইটের ট্রাফিক একসাথে একই হোস্টিংয়ে আসে, একই সার্ভারে আসে, তখন হয় কি স্লো করে, ওয়েবসাইটে স্লো করে। এই জন্য আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা 10 GB করে হোস্টিং ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেন আপনারা প্রত্যেকটা ট্রাফিক শুধু একটা সার্ভারই ম্যানেজ করবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সার্ভার, তো ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ভালো ইয়া হবে। আর কেউ কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি ওই যে আপনি পেজের কথা দিয়েছিলেন না, যদি এখানে ব্লগ নামে একটা পেজ তৈরি করতেছি, ব্লগ, আচ্ছা ব্লগ নতুন একটা খুঁজতে চাইলে আপনার ড্যাশবোর্ডে যদি যান, তাহলে আপনার এখানে পেজেস থাকবে, এখানে পেজেসের মধ্যে সব কিছু থাকবে, কি কি পেজ আছে, এখানে উপরে অ্যাড নিউ পেজও থাকবে। অ্যাড নিউ পেজে দিয়ে আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন। যেমন এই যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটটা হলো এলিমেন্টর দিয়ে করা, বুঝছেন? এখন মনে করেন সব কিছু হলো ডিফারেন্ট, যেমন এটা আমি এডিট উইথ এলিমেন্টর দিলাম, এটার এলিমেন্টরের এডিশন আর ওটার এডিশন দুইটা একটু ডিফারেন্ট। যেমন মনে করেন কাস্টমাইজিং এর দিক দিয়ে আপনার ফটোশপ আছে, ক্যানভা আছে, দুইটা দুই রকম না।
এরকম একটা ফটোশপও আছে, এটার মধ্যে এলিমেন্টরও আছে একটা, তারপরে ব্লক এডিটরও আছে একটা। এলিমেন্টর দিয়েও মনে করেন আপনি একই কাজ করবেন, যেমন এই যে অ্যাবাউট আস পেজ, এই যে অ্যাবাউট আস, এটা আপনি এখানে এডিট করবেন, এই ছবি আপনি এখানে এডিট করবেন, এটা এডিট করবেন, সব কিছু এখানে যে সব কিছু একই রকমের, যে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স সব কিছু, কিন্তু এক একটার মানে সব কিছু একটু আলাদা আলাদা, একটু আলাদা আলাদা, মেজর ডিফারেন্স নাই, কিন্তু দুইটার কাজ সিমিলার। এলিমেন্টরটা সহজ না, এলিমেন্টরটা হলো ফাংশনাল। এলিমেন্টর সহজ বলা যায় না, কিন্তু এলিমেন্টর হলো কি আপনার সবচেয়ে বেশি কাস্টমাইজেশন প্রোভাইড করে এলিমেন্টর। কিন্তু বেসিক পর্যায়ে আপনার অবশ্যই এলিমেন্টর লাগবে হলো যখন আমি আপনারে কাল নেক্সট ক্লাসে দেখাবো, ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো, তখন হলো আপনার 100% এলিমেন্টর শিফট করতে হবে। এলিমেন্টর ইয়ার সাথে HTML ব্লকসের সাথে ইয়ার কোনো আর সম্পর্ক থাকবে না ই-কমার্স সাইটের। তখন আপনার মনে করেন অনেক থাকবে, তখন মনে করেন আপনার ইয়াটা শুধু কমপ্লিট করতে হলে ভিডিও কয়েকবার রিভাইন্ড করে করে দেখতে হবে, কারণ এর মধ্যে অনেক রকমের প্লাগইন সেট করতে হবে, অনেক রকমের সেটিং সেট করতে হবে। তারপরে মনে করেন ই-কমার্স সেক্টরের অনেক বড়, মানে এই যে আজকের ক্লাসটা কতক্ষণ এসেছে, তখন মনে করেন 2 ঘন্টার উপরে যাবে শুধু একটা ই-কমার্স সাইট কিভাবে আপলোড করবো আর এটার সব কিছু জিনিসগুলো আপনার ম্যানেজমেন্ট করার দেখানোর জন্য, সেটিংস দেখানোর জন্য। এভাবে আর আপনার নতুন কোনো পেজ ক্রিয়েট করতে হলে নতুন পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনার একদম ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট পাবেন। এটা তো অনেক ফাংশন আছে ব্ল্যাঙ্ক, এর মধ্যে মনে করেন আপনি এই অ্যাড সেকশনে গিয়ে মনে করেন এই যে এখানে মনে করেন আপনি একটা ইমেজ অ্যাড করবেন, এই যে ইমেজ অ্যাড করলাম, এখানে আপনি কি ইমেজ অ্যাড করবেন, ইমেজ সিলেক্ট করবেন, ইমেজের রেজুলেশন, ক্যাপশন, লিঙ্ক সব কিছু সিলেক্ট করবেন। এভাবে হলো আপনার নতুন পেজ থেকে আপনি মনে করেন বাটন ক্রিয়েট করবেন, একটা বাটন দিলেন। হ্যাঁ এটা ঝামেলা, কিন্তু ঝামেলাতে ঢুকতে হবে যদি আপনার ই-কমার্সে ঢুকেন। এই যে মনে করেন বাটন অ্যাড করলাম, একটা বাটন, ক্লিক হেয়ারের জায়গায় দিলাম সাবমিট, সাবমিট দেওয়ার পরে এটার মধ্যে লিঙ্ক, এটাতে লিঙ্ক কি হবে মনে করেন https:// আমি এটার সাথে লিঙ্ক করে দিলাম হলো সাথীভৌমিক.com। চাইলে আইকন অ্যাড করা যাবে, বাটন এডিট করা যাবে, টাইপ, আচ্ছা স্টাইলের মধ্যে এর মধ্যে আমি একটু স্টাইলিংও করতে পারবো, বর্ডার টাইপ সলিড, আচ্ছা প্যাডিং, কালার, টাইপোগ্রাফি, পজিশন, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু এটা থিমিং এর সাথে যাইতেছে আমি এটা ঠিক রাখলাম, কন্টেন্ট, আচ্ছা আর এটা আমি সেন্টারে নিয়ে দিলাম, সেন্টারে নিয়ে পাবলিশ করে দিলাম। এখন এটা হলো একটা অ্যাবাউট পেজ, কোনটা করছি অ্যাবাউট। এখন এটা ভিউতে ঢুকি, এই যে আমাদের বাটনটা অ্যাড হয়েছে। তা আপনি একটা ব্ল্যাঙ্ক নিয়েও একই করতে পারবেন, মানে আমি বাটনে টিপ দিলে কি হবে, এই সাথী ভূমিকা পেজে চলে যাবে। আচ্ছা আর কোনো কোশ্চেন, অন্য কেউ কোনো কোশ্চেন নাই? হ্যাঁ ভিডিও এটা অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এরকম অবশ্যই না, আপনার এটা বারবার রিভাইন্ড করে আপনার ক্লিয়ার করতে। হ্যাঁ ওই যে উপরে বাটন আছে, পাঁচটা আছে, ওখানে ব্লগ এড করতেছে, এই ব্লগ নামে একটা সেকশন মেনুর ইয়াটা আপনি নেক্সট ক্লাসে দেখেন। মেনুটা হলো একটা বড় ক্লাস, মেনু নিলে এমনিতে কিন্তু এটা বেশি একটা না। মেনু অ্যাপিয়ারেন্স, এই যে মেনুস, অ্যাপিয়ারেন্সের মধ্যে সব এগুলো সব অ্যাপিয়ারেন্স, যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট, এগুলো কিন্তু আছে তাই না? ব্যাকএন্ডের সব কিছু যা মনে করেন একদম নর্মাল, যেমন ওয়েবসাইট আপনার, আমি এটার মধ্যে র্যান্ডম ভিউয়ার, তো আমি এলো এখানে যা যা দেখতে পারবো এগুলা ছাড়া সবকিছু আপনার ড্যাশবোর্ডে গিয়ে করতে হবে, যেগুলো সবাই করতে পারবে না, সব বাকি সবকিছু গিয়া ড্যাশবোর্ডে করতে হবে। এখানে যে মেনুসের মধ্যে গিয়ে প্রাইমারি মেনু, হোম, অ্যাবাউট, সার্ভিস, এখানে চাইলে আপনি মনে করেন
পোস্ট, কোন একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ডের পোস্ট অ্যাড করবেন, এটা অ্যাড টু মেনু দিলেন, মেনু অ্যাড হয়ে যাবে, সেভ মেনু দিবেন, এটা সবকিছু হলো অ্যাপিয়ারেন্স, এই ইয়াগুলা ফ্রন্ট এন্ডের সবকিছু আপনার পাবেন অ্যাপিয়ারেন্স, এই ইয়াটা মনে রাখবেন। অ্যাপিয়ারেন্স মেনু, হোম, অ্যাবাউট, এগুলো তো হলো সবগুলা লিঙ্ক, এই প্রত্যেকটা হলো পেজের লিঙ্ক। যেমন যদি এটা আমি এক্সপেন্ড করি, এক্সপেন্ড করার পরে কি এটা নেভিগেশন, এই যে নেভিগেশন লেভেল, এটা একটা পেজ রেফাইন করতেছে, যেটা হলো হোম পেজ রেফাইন করতেছে। এখন আপনি অ্যাবাউটের জায়গায় যদি আপনি অ্যাবাউট আস লেখা দেন, অ্যাবাউট আস লেখা সেভ করে দিলেন, তাহলে আপনার এখানে অ্যাবাউট আস ইস্যু করবে, অ্যাবাউট আস। এখানে চাইলে এখানে ক্লিক করলে আপনার অ্যাবাউট পেজে নিয়ে যাবে, অ্যাবাউট পেজটাও আপনার, এগুলো হলো এই পেজগুলো হলো আপনার এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, সব পেজ হলো আপনার আলাদা আলাদা আপনার কাস্টমাইজ করে নিতে হবে। প্রাইমারি পেজ হলো এই পেজটা হলো মেইন, এটা হলো এই সাথীভৌমিক.com দিয়ে ইয়া করার সাথে সাথে এই পেজটা আসবে, এর মধ্যে অ্যাবাউট আস, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এই সবগুলো পেজ আপনি ঢুকে সবকিছু কাস্টমাইজ করে তারপর আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, তারপর এখান থেকে অ্যাক্সেস করতে হবে, মেনু, উইজেট সবকিছু এখান থেকে অ্যাক্সেস করতে হবে। আর শেষ, কালকে ক্লাসে জানাতে হবে, আমি নিজেও এখনো জানি না।